হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মাঝে মধ্যেই এক্সপোর্ট ইম্পোর্টের অনেকগুলো ভিডিও আপলোড করি। আমি জানি না এই তথ্য অথবা ইনফরমেশনগুলো আপনাদের কতখানি কাজে আসে। কিন্তু আমি যখন প্রথম ইম্পোর্ট অথবা এক্সপোর্টের বিজনেস শুরু করি, আমার এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য বিভিন্ন সিএনএফ এর সাথে কথা বলা লাগতো, বিভিন্ন ইম্পোর্টার এবং এক্সপোর্টারের শরণাপন্ন হওয়া লাগতো, তাদের সাথে কথা বলা লাগতো এবং অনেকাংশে বিজনেস করে প্রফিট এবং লস করে অনেক তথ্য আমি শিখতে পারি বা অনেক বিজনেসের অনেক কিছু শিখতে পারি, যেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজেই জানানোর। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো পণ্য যে কোনো দেশ থেকে আমদানি করেন, কিছু বিষয় মাথায় রাখা উচিত। আজকে আমরা ৫টা টপিক নিয়ে কথা বলব। এই ৫টা পয়েন্ট যদি আপনি মিস করেন বা ৫টা পয়েন্টের একটাও যদি মিস করেন, আপনার কিন্তু ইম্পোর্ট করার পরে লস হওয়ার একটা চান্স থাকে। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে দামের পার্থক্য অথবা ল্যান্ডেড কস্ট। আপনি মাঝে মধ্যেই চাইনার বিভিন্ন ওয়েবসাইটে আলিবাবা, আলি এক্সপ্রেসে একটা পণ্যের দাম দেখবেন ৳২০, তার মানে বাংলাদেশী টাকায় কনভার্ট করলে সেটা ৳২০ দাঁড়ায়। কিন্তু সেম পণ্যটাই বাংলাদেশে আসার পরে বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে ৳২০০ থেকে ৳২৫০। তখন আপনি মনে করেন বা এই প্রোডাক্টের মার্জিন তো অনেক বেশি। এই প্রোডাক্ট যদি আমি ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করি তাহলে নিশ্চয়ই আমার অনেক লাভ হবে। কিন্তু আপনি যে প্রোডাক্টের প্রাইসটা দেখতেছেন চাইনাতে, এটা কিন্তু শুধুমাত্র পণ্যের দাম। এর সাথে অন্যান্য কোনো খরচই কিন্তু এখনো এড করা হয় নাই। কিন্তু বাংলাদেশে আসার পরে যখন একটা পণ্য বিক্রি হয়, এর মাঝখানে যে কতগুলো খরচ থাকে, এই সবগুলো খরচ যোগ করেই কিন্তু বিক্রি করা হয়। এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জিনিসটা মানুষ চিন্তা করে যে বাংলাদেশ থেকে কচুরলতি বাংলাদেশে পাওয়া যায় ৳৫, ৳৬, ৳৭ কেজিতে। সেম জিনিসটা ইউকেতে বিক্রি হচ্ছে ৳২০০-৳২৫০। তার মানে কতই না লাভ। কিন্তু মাঝখানে কিন্তু অনেকগুলো খরচ থাকে। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন যে কথার কথা, আজকে আপনি চায়না থেকে গাজর ইম্পোর্ট করবেন। চায়নাতে ১ কেজি গাজরের দাম হচ্ছে ৳২৫ থেকে ৳৩০। এখন আপনি চিন্তা করলেন যে ৳৩০ দিয়ে চায়না থেকে যদি গাজর নিয়ে আসি আমি বাংলাদেশে, বাংলাদেশে এটা বিক্রি হচ্ছে ৳৮০ থেকে ৳৯০। তার মানে নিশ্চয়ই আমার কেজি প্রতি ৳৫০ লাভ থাকবে। কিন্তু আসলে কিন্তু থাকবে না। আপনি যখন কোনো পণ্য ইম্পোর্ট করবেন, প্রথমত সেখানে থাকে পণ্যের দাম। তার মানে যেই গাজরের আপনি কেজি প্রতি দামটা বের করলেন, এই দাম। এটার সাথে আপনার শিপিং কস্টটা যোগ করতে হবে। আপনি যখন কোনো পণ্য চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসবেন, আপনার শিপের একটা খরচ আছে। যদি আপনি এয়ারে আনেন তাহলে আপনার ফ্লাইটের একটা খরচ আছে। এই খরচটা যোগ হবে। যখন সেই পণ্যটা বাংলাদেশে চলে আসলো তখন আপনার পোর্টে ডিউটি দিতে হবে। পোর্টে সিএনএফ এর একটা খরচ আছে এবং আপনি যে পণ্যটা আনতেছেন, আপনি সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করলেন। সাপ্লায়ারকে আপনি এলসি দিলেন। ওই যে এলসি যে দিলেন ওইখানে আপনার টাকা অ্যাডভান্স করতে হচ্ছে এবং তার সাথে বাংলাদেশে আপনার পোর্ট থেকে গোডাউন পর্যন্ত একটা খরচ আছে। গোডাউনে আসার পর লেবারের খরচ আছে এবং এটা গোডাউন থেকে যখন কাস্টমারের কাছে বিক্রি করতেছেন, তখনও কিন্তু আবার ট্রান্সপোর্টেশন এবং লেবারের খরচ আছে। এখন কথার কথা আপনি চিন্তা করলেন যে যেহেতু চায়নায় ৳২৫ খরচ পড়তেছে কেজি প্রতি গাজরের দাম, যখন বাংলাদেশে আপনি নিয়ে আসলেন, সব খরচ-টরচ দিয়ে আপনি দেখলেন আপনার ৳৭৫ খরচই পড়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে ৳৮০। এখন আপনার মার্জিন তাহলে কত দাঁড়ালো? ৮০ মাইনাস ৭৫ ৳৫। তার মানে আপনি যত ইম্পোর্ট করেন কেজি প্রতি আপনার ৳৫ লাভ হবে। এবং এটাও কিন্তু অনেকে মনে করে যে না তাহলে হয়তোবা বিজনেসটা প্রফিটেবল যেহেতু ৳৫ লাভ তো থাকতেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, গাজর কিন্তু পচনশীল, তার মানে কাঁচামাল। এখন এটা অলরেডি শিপের মধ্যে অনেকদিন থাকবে। এরপর যখন আপনি বাংলাদেশে নিয়ে আসবেন, বাংলাদেশে পোর্ট থেকে আপনার গোডাউন পর্যন্ত আসা এবং গোডাউন থেকে কাস্টমারের ঘর পর্যন্ত যাওয়া, এর মধ্যেও কিন্তু ২-৩ দিন সময় লাগবে। যদি এর মধ্যে একটু ওজন কমে যায়, তাহলে আপনার কেজি প্রতি ওজন কমে গেল। অথবা যদি কোনো গাজর নষ্ট হয়ে যায়, হয়তোবা বৃষ্টি হইলো অথবা বাড়ি লেগে যেভাবে হোক কিছু গাজর নষ্ট হয়ে গেল। এই যে ওয়েস্টেজের খরচটা এটাও আপনার চিন্তা করতে হবে। তাহলে আপনি যে ৳৫ প্রফিটের কথা চিন্তা করলেন, এবার চিন্তা করেন আপনার টোটাল যে র মেটেরিয়ালস আসতেছে, এটা যদি ২% নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ২% একটা ওয়েস্টেজ খরচ ধরতে হবে এবং তার সাথে যেহেতু গাজর অনেকদিন ধরে শিপের মধ্যে থাকবে এবং তারপর বাংলাদেশে আসার পর ওয়েদার চেঞ্জের কারণে অনেক সময় কিন্তু গাজরের ওয়েট কমে যায়। তার মানে হয়তোবা আপনি ১০০ কেজি অর্ডার দিলেন কিন্তু হাতে পাইলেন ৯৭ অথবা ৯৮ কেজি। এই যে আরো ২ কেজি আপনার এখানে বের হয়ে গেল। এই ওয়েস্টেজ গুলো চিন্তা করতে হবে এবং সবকিছু চিন্তা করার পরে যে ফাইনাল ল্যান্ডেড কস্ট আসে, ওইটার সাথে বাংলাদেশের লোকাল মার্কেটের খরচটা আপনার মিলাইতে হবে। তার মানে আপনি যে ৳৭৫ খরচ বের করলেন, যদি আপনি এটার সাথে আরো ৳২ অ্যাডিশনাল ওয়েস্টেজ খরচ এড করেন, তাহলে হয়তো আপনার ৳৭৭ দাম আসলো। এখন মার্কেটে বিক্রি হচ্ছে ৳৮০। তাহলে আপনার প্রফিট থাকে ৳৩। এবার আপনার চিন্তা করতে হবে যে, যে পরিমাণ টাকা আপনি এখানে ইনভেস্ট করতেছেন, আসলে বিক্রি করার পরে যে প্রফিটটা আসতেছে, এটা কি ওই ক্যাপিটাল বা যে পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করলেন, সেটার সাথে মিলে? তার মানে আপনি ৳৪০,০০,০০০ খরচ করে যদি ৳৪০,০০০ লাভ করেন, তাহলে কি আপনার পোষাবে? যদি আপনার পোষায় বা আপনার মনে হয় যে না ইটস এ গুড বিজনেস, তাহলে গো ফর ইট। কিন্তু যদি আপনার মনে হয় যে না আপনার প্রফিট পার্সেন্টেজ আরেকটু বেশি হওয়া উচিত, তাহলে আপনার অন্য প্রোডাক্টের দিকে সুইচ করা উচিত। এজন্য যখনই আপনি কোনো পণ্য ইম্পোর্ট করার কথা চিন্তা করবেন, সবসময় ল্যান্ডেড কস্ট দেখবেন। ওই দেশে ওই ওয়েবসাইটে কি রেটে বিক্রি হচ্ছে, এটা আপনার চিন্তা করার দরকার নাই। আপনি ডিরেক্টলি দেখবেন যে আপনার ওই পণ্যটা বাংলাদেশে আনার পরে সব খরচ দেওয়ার পরে কি পরিমাণ দাম পড়ে এবং মার্কেটে সেটা কি রেটে সেল হচ্ছে এবং তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেবেন। আমাদের 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে শেলফ লাইফ অথবা শিপিং টাইম। আমরা সবাই জানি যে আপনি বাংলাদেশের যে কোনো দেশ থেকে কোনো পণ্য আমদানি করেন না কেন, আপনার শিপিং টাইম ওই দেশের উপর নির্ভর করে 30 দিন থেকে 90 দিনের মতো লাগতে পারে। যেমন আপনি যদি চায়না থেকে ইম্পোর্ট করেন তাহলে 25 দিনের মতো সময় লাগবে। যদি আপনি আফ্রিকা থেকে ইম্পোর্ট করেন তখন 45 থেকে 90 দিনের মতো সময় লাগে। এটা সাপ্লায়ার এবং ইম্পোর্টারের উপর দুইজনের সাথে ডিলের উপর ডিপেন্ড করে। এখন আপনি যে কোনো পণ্যই আমদানি করেন না কেন, এই শিপিং টাইম এবং শেলফ লাইফ মানে তার মানে ওই পণ্যটা কতদিন আপনি রাখতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন, এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু ইম্পোর্ট করা উচিত। আবারও কথার কথা যদি আমরা গাজরের এক্সাম্পলটা নিয়ে কথা বলি, গাজর তো একটা কাঁচামাল অথবা পচনশীল, এটা ডেফিনেটলি একটা শেলফ লাইফ আছে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি গাজর ইম্পোর্ট করবেন, গাজর 6 মাস 1 বছর পর্যন্ত ঠিক থাকবে, তা কিন্তু থাকবে না। এখন আপনি চিন্তা করলেন যে গাজর যদি আমি চায়না থেকে ইম্পোর্ট করি, আমার আসতে লাগবে 25 দিন, আমার এখানে পোর্টে সময় লাগবে 3 থেকে 5 দিন, এরপর গোডাউন থেকে কাস্টমারের ঘরে যেতে লাগবে আরো 3 দিন। সব মিলায় আপনি ধরলেন 40 দিন। তাহলে এখন আপনার হিসাব করতে হবে যে আপনি যে গাজরটা ইম্পোর্ট করতেছেন বা যে সাপ্লায়ারের কাছ থেকে ইম্পোর্ট করতেছেন তারা যে কোয়ালিটি দিচ্ছে, এটা কি আসলে 40 দিন ঠিক থাকবে? কারণ কোনো কারণবশত যদি ওই প্রোডাক্টটা বাংলাদেশে আসার পরে পোর্টে হয়তো আপনার সময় একটু বেশি লেগে গেল, অথবা মাঝে মধ্যে এরকম হয় যে শিপিং এর টাইমিং চেঞ্জ হয়ে যায়। আপনি যেটা ধরছিলেন 25 দিন সময় লাগবে, সেটা 35 দিনও লাগতে পারে। তাহলে এরকম চিন্তা করে আপনি দেখলেন যে মাঝে মধ্যে 60 দিন পর্যন্ত সময় লেগে গেল। এখন এই টাইমের মধ্যে আপনার প্রোডাক্ট কি ঠিক থাকবে? যদি ঠিক না থাকে তাহলে ওয়েস্টেজ কতখানি হইতে পারে, লস কেমন হইতে পারে, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। যেমন আমি যখনই আদা রসুন চায়না থেকে ইম্পোর্ট করি, আমি সবসময় বাফার টাইমটা মাথায় রাখি। তার মানে আমার কন্টেইনারটা আসতে লাগবে 25 দিন, আমার পোর্টে সময় লাগবে 5 থেকে 10 দিন, এবং সব মিলায় আমার 30 থেকে 35 দিন সময় লাগবে। তখন আমি সাপ্লায়ারের সাথে কথা বলি যে আসলে এই পণ্যটা যে বাংলাদেশে আসবে 30 থেকে 35 দিন সময় লাগবে আমার এটা বিক্রি করতে, এর মধ্যে প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো চেঞ্জ আসবে, প্রোডাক্টটা নষ্ট হওয়ার কোনো চান্স আছে, এই বিষয়গুলো আগে থেকে সাপ্লায়ারের সাথে কথা বলে নেই। যেহেতু সাপ্লায়ার রেগুলার এই প্রোডাক্টটা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠায়, তারা জানে যে আসলে এই গাজর কতদিন ঠিক থাকতে পারে বা আদা রসুন কতদিন ঠিক থাকতে পারে, এবং তারা কিন্তু আপনাকে কখনোই খারাপ কোনো সাজেশন দিবে না। কারণ আজকে যদি একটা সাপ্লায়ার আপনাকে খারাপ সাজেশন দেয় এবং আপনার লস হয়ে যায়, আপনি কিন্তু ওই সাপ্লায়ারের সাথে ভবিষ্যতে আর কাজ করবেন না। কিন্তু তারপর দায়িত্ব কিন্তু আপনার, প্রোডাক্ট আপনার, টাকা আপনার। এইজন্য যখনই কোনো পণ্য ইম্পোর্ট করছেন, সেটা মেশিনারি হোক, সেটা কোনো কাঁচামাল হোক, সেটা কোনো খাদ্যদ্রব্য হোক বা যে কোনো পণ্যই হোক, সবসময় শেলফ লাইফ অথবা শিপিং টাইমটা মাথায় রাখবেন। বা এমনও অনেক সময় হয় যে আপনি কাস্টমারের সাথে কথা বলে নিলেন, কাস্টমারকে বললেন যে ভাই আমি 30 দিনের মধ্যে প্রোডাক্ট আপনাকে ডেলিভার করব। কিন্তু কোনো কারণবশত শিপ ডিলে হয়ে গেল, পোর্টে সমস্যা হয়ে গেল, ট্যাক্স দিতে প্রবলেম হয়ে গেল, তখন 40 দিন সময় লেগে যেতে পারে। তখন কাস্টমারের সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ কাস্টমার চিন্তা করবে, আমার সাপ্লায়ার তো ঠিকমতো আমাকে পণ্য দেয় না, আমার সাপ্লায়ার সঠিক সময়ে আমাকে পণ্য দেয় না। এবং এই জিনিসটা যেন না হয়, এইজন্য শেলফ লাইফ এবং শিপিং টাইম দুইটাই খুব ভালো মতো চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিবেন। আমাদের 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি ভার্সেস সেলস কোয়ান্টিটি। আপনি যখনই কোনো সাপ্লায়ারের সাথে কথা বলবেন, আপনি দেখবেন বিদেশি সাপ্লায়াররা এক কন্টেনারের নিচে প্রোডাক্ট পাঠাতে চায় না। স্বাভাবিকভাবে এই প্রোডাক্টের কোয়ান্টিটি প্রোডাক্টের উপর নির্ভর করবে। যেমন আপনি যদি একটা মেশিনারি ইম্পোর্ট করতে চান, মেশিনারি একটা আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি কি 100 কেজি আদা অথবা 1 টন কাজু এটা ইম্পোর্ট করতে পারবেন? সবসময় পারবেন না। এটা অনেকখানি সাপ্লায়ারের উপর ডিপেন্ড করে। কিন্তু সাপ্লায়ার এখানে যে জিনিসটা চিন্তা করে যে আমি 1 টন মাল এক্সপোর্ট করি অথবা 30 টন মাল এক্সপোর্ট করি, আমার ডকুমেন্টস এর খরচ এক থাকতেছে, আমার শিপিং খরচ এক থাকতেছে, আমার গোডাউন থেকে পোর্ট পর্যন্ত ট্রান্সপোর্টেশন খরচ এক থাকতেছে, এবং অন্যান্য আরো খরচগুলো মিলায় অল্প কোয়ান্টিটি এক্সপোর্ট করলে সাপ্লায়ার অথবা এক্সপোর্টারের তেমন একটা প্রফিট থাকে না। তখন সাপ্লায়ারের সাথে আপনি নেগোশিয়েট করলেন, করে বললেন আচ্ছা ঠিক আছে আমি 1 কন্টেনার প্রোডাক্ট নিব। এখন এই 1 কন্টেনার প্রোডাক্ট যে আপনি বাংলাদেশে ইম্পোর্ট করবেন, আপনার তো চিন্তা করতে হবে যে এই প্রোডাক্ট আপনি কতদিনে বিক্রি করবেন। আপনি চিন্তা করলেন যে আমি 1 টন মাল নিয়ে আসতেছি বা 1 কন্টেনার মাল নিয়ে আসতেছি যেখানে 20 টন মাল থাকবে। এখন এই 20 টন মাল আমি মার্কেটে বিক্রি করব 7 থেকে 10 দিনে। এইবার আপনার চিন্তা করতে হবে, যদি আবারও আপনি গাজরের মতো কোনো কাঁচামাল নিয়ে আসেন, তাহলে শেলফ লাইফ এর কথা চলে আসে। যে আপনি যে 7 দিন 10 দিন ধরে প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করবেন বা 20 টন মাল যে আপনি বিক্রি করবেন, এই 7 দিন বা 10 দিনের প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে বা প্রোডাক্টে কোনো চেঞ্জ আসতে পারে, কোয়ালিটিতে কোনো চেঞ্জ আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। শুধু কোয়ালিটি না, আপনার প্রাইসটা নিয়েও চিন্তা করতে হবে। আপনি যখন চাইনাতে একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, তখন বাংলাদেশে কথার কথা ওই প্রোডাক্টের দাম চলতেছিল 10 টাকা। কিন্তু যখন আপনার প্রোডাক্ট বাংলাদেশে চলে আসলো, তখন দাম কমে গেল অথবা দাম বেড়ে গেল। যদি দাম বেড়ে যায় তাহলে তো আপনার জন্য খুবই ভালো, বাম্পার লাভ। কিন্তু যদি দাম কমে যায়, তখন এই যে আপনি যে দাম কমার পরেও আরো 7 দিন 10 দিন ধরে জিনিসটা বিক্রি করবেন, আগামী 7 দিন 10 দিন এই প্রোডাক্টের দাম কমেও যেতে পারে। যেমন আমি গত ঈদে
রোজার ঈদে ১ কন্টেইনার আদা ইম্পোর্ট করি। ওই সময় দাম ছিল ৳১০২ থেকে ৳১০৩। ঈদের পরে যে দাম কমা শুরু হইলো, আজকে প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। এই দাম কিন্তু এখনো ৮০ থেকে ৮৫ এর মধ্যে হোভার অ্যারাউন্ড করতেছে। এর বেশি বাড়তেছে না। দেখেন ১ মাসের মতো সময় হয়ে গেল। ১ মাস কি আমি আদা রেখে দিতে পারবো? পারব না। আমার কিন্তু জিনিসটা লসেই বিক্রি করতে হবে। যেহেতু আমি ওই সময় ঈদের বাজারে ভালো একটা মার্কেট পাই দেখে বিক্রি করে দেই। যেমন আমার আজকে একটা আদা আসে, আমার বাজার এখনো কিন্তু ৮৬-৮৭ র মধ্যেই আছে, যেখানে আমার কস্টিং পড়ে অলমোস্ট ৳১০০ র মতো। তাহলে এই যে আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করলাম, আমি যেটা বিক্রি করব, আমি কি পরিমাণ পণ্য নিয়ে আসলাম, মার্কেটে কি পরিমাণ সেলস করতে পারবো ওইটার উপরে ডিপেন্ড করবে। যেহেতু আমি আদা রসুন এই কাজটা অনেকদিন ধরে করি, এজন্য আমার অনেকগুলো কাস্টমার আছে। আমি চাইলে ২ গাড়ি অথবা ৩ কন্টেইনার ৬০ টন ৭০ টন মাল কিন্তু ১ দিন ২ দিনের মধ্যে বিক্রি করে দিতে পারবো। কিন্তু যদি এই প্রোডাক্টটা আপনার জন্য নতুন হয়, তাহলে অবশ্যই আগে আপনার কাস্টমারদের সাথে কথা বলে নিতে হবে এবং ১ টা ২ টা না, কয়েকটা কাস্টমারের সাথে কথা বলতে হবে যে আপনি প্রোডাক্টটা আনলেন যাতে মানে সাথে, সাথে খুব তাড়াতাড়ি আপনি প্রোডাক্টটা বিক্রি করে ফেলতে পারেন। এইজন্য কখনোই সাপ্লায়ারের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, তার মানে যতটুকু একটা মিনিমাম অ্যামাউন্ট আপনার নিতে হবে, ওইটার উপরে চিন্তা করে অথবা ডিসিশন নিয়ে আপনি ইম্পোর্ট করবেন না। আপনি সবসময় ইম্পোর্ট করবেন আপনার সেলিং ক্যাপাসিটির উপর, যে আসলে আপনি কতখানি বিক্রি করতে পারবেন। না হলে এই যে আবারও প্রাইস এবং কোয়ালিটির দিক থেকে আপনার কিন্তু একটা লস হয়ে যেতে পারে। আমাদের ৪ নাম্বার পয়েন্টটা হচ্ছে ক্যাশ সাইকেল। আপনি যখনই কোনো পণ্য ইম্পোর্ট করতে যাবেন, আপনি যে সাপ্লায়ারকে টাকাটা দিবেন পণ্য কেনার জন্য এবং তারপর সাপ্লায়ারের পণ্য বাংলাদেশে পাঠাবে। আপনি বাংলাদেশে আনার পরে কাস্টমারের কাছে বিক্রি করে ওই টাকা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই টাকা কিন্তু স্টাক, বা এই টাকা অন্য কোনো কাজে আসবে না। কথার কথা, আজকে যদি আপনি চায়না থেকে কোনো পণ্য ইম্পোর্ট করেন, প্রথমত আপনার সাপ্লায়ারকে এলসি দিতে হবে। ওইখানে আপনার টাকা আটকায় গেল। এরপর চায়না থেকে বাংলাদেশে যে প্রোডাক্টটা আসবে, ওখানে শিপিং এর একটা টাইম আছে। ওই শিপিং টাইম পর্যন্ত এই টাকা আপনার তেমন কোনো কাজে আসতেছে না। ৩ নাম্বার হচ্ছে আপনি যখন পোর্টে চলে আসলো, তখন পোর্টে আপনার কিছুদিন প্রোডাক্টটা থাকবে। আপনি ট্যাক্স দিবেন, ডিউটি দিবেন, সিএনএফ এর সাথে কথা বলবেন। ওইখানে ২-৩ দিনের মতো সময় লাগবে। তখন আপনার টাকা স্টাক। যখন পণ্য বাংলাদেশে চলে আসলো, যদি এটা আপনি বাকিতে বিক্রি করেন, বেশিরভাগ ক্ষেত্রে পণ্য কিন্তু বাকিতেই বিক্রি হয় বাংলাদেশে। এই পণ্য বাকিতে বিক্রি করে এই টাকাটা উঠানো, এখানে একটা সময় লাগবে এবং টাকা উঠে আপনার কাছে আসার আগ পর্যন্ত যে সময়টা লাগে, এই সময় পর্যন্ত কিন্তু আপনার টাকা স্টাক। এখন একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি ৳৩০,০০,০০০ দিয়ে চায়না থেকে আদা নিয়ে আসবেন। আদার একটা কন্টেইনার ইম্পোর্ট করবেন। আপনি যখন সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করে ফেললেন, আপনি ব্যাংকে ৳৩০,০০,০০০ দিলেন। আপনার ব্যাংক সাপ্লায়ারকে টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করলো এবং আপনার সাপ্লায়ার ওই প্রোডাক্টটা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠায় দিল। চায়না থেকে বাংলাদেশে আসতে লাগবে ২৫ থেকে ৩৫ দিন। এই ৩৫ দিন পর্যন্ত আপনার টাকা কিন্তু কোনো কাজেই আসতেছে না। ওই পণ্যের উপরে শিপের মধ্যেই কিন্তু আটকা। তারপর আসার পরে পোর্টে আপনার ৩ থেকে ৫ দিন সময় লাগবে। এইখানেও আপনি টাকাটা কোনো ব্যবহার করতে পারবেন না। আসার পরে যখন আপনি কাস্টমারের কাছে বিক্রি করলেন, এই ৳৩০,০০,০০০ র পণ্য বিক্রি করলেন, কাস্টমার আপনাকে বলল যে, "ভাই, আমি এই টাকাটা আপনাকে ৳২ কেজিতে বেশি দিব, কিন্তু আমি ৩০ দিনের সময় নিব।" তার মানে ৩০ দিনের একটা বাকির সাইকেলের মধ্যে আপনি পড়ে গেলেন। এই যে ৩৫ দিন অথবা ৪০ দিন আপনার পোর্টে লেগে গেল, তারপর ৩০ দিন কাস্টমারের কাছে, তার মানে ৭০ দিন। এছাড়াও যখন আপনি পেমেন্টটা কালেক্ট করতে যাবেন, আপনি কিন্তু এমন না যে একবারেই ৳৩০,০০,০০০ অথবা প্রফিট সহ বাকি অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। আপনার সাপ্লায়ার আপনাকে উইকলি পেমেন্ট করবে। হয়তোবা এই সপ্তাহে দিল ৳৫,০০,০০০, পরের সপ্তাহে ৳১০,০০,০০০, তারপরের সপ্তাহে গিয়ে টাকাটা ক্লিয়ার করে দিল। কিন্তু এই পুরা টাইমের জন্য আপনার টাকা কিন্তু স্টাক। তাহলে এই যে ২ মাস ১০ দিন বা ২ মাস ৩০ দিন বা ৩ মাসের হিসাবটা আমরা করলাম, এই ৩ মাসের জন্য আপনার প্রোডাক্টটা কিন্তু মার্কেটে এবং আপনার টাকাও কিন্তু মার্কেটে। এই টাকা আপনি কোনো কাজে লাগাইতে পারতেছেন না। অথবা এই টাইমটার মধ্যে যদি আপনার ক্যাপিটাল আরো বেশি না থাকে, যদি আপনার মূলধন শুধুমাত্র ৳৩০,০০,০০০ হয়, আপনি কিন্তু অন্য কোনো বিজনেসে ইনভেস্টও করতে পারবেন না। কিন্তু আপনার মাসিক যেই খরচগুলো থাকে, আপনার ঘর ভাড়া, এমপ্লয়ি বেতন, অন্যান্য যে খরচগুলো থাকে, এটা কিন্তু প্রতি মাসে আপনার দিতে হবে। এইজন্য যখনই আপনি কোনো পণ্য ইম্পোর্ট করতেছেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আসলে আপনার ক্যাপিটাল কতখানি, এর মধ্যে কতখানি আপনি ইনভেস্ট করতে পারবেন, এই যে মাঝখানে বাফার টাইম, এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু ইম্পোর্ট করবেন। নাহলে দেখা গেল আপনি পণ্য নিয়ে চলে আসলেন, ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিনের মতো সময় লেগে গেল। এই ৯০ দিন পর্যন্ত আপনি কিছুই করতে পারতেছেন না। আমাদের ৫ নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্যাকআপ কাস্টমার। আপনি যখনই কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করার কথা চিন্তা করবেন অথবা একটা বিজনেস করার কথা চিন্তা করবেন, কখনোই একটা কাস্টমারের উপরে রিলাই করে বিজনেস চালাবেন না। আমি এরকম অনেকের সাথেই কথা বলি বা অনেকে আমাকে জিনিসটা বলে যে, "ভাই, আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করে এই কাস্টমারের কাছে বিক্রি করি।" তখন আমি তাকে জিজ্ঞেস করি যে, "আপনার এই কাস্টমার ছাড়া কি অন্য কোনো কাস্টমার আছে?" তখন সে বলে, "না, আমি অনেকদিন ধরে উনার সাথেই কাজ করতেছি, অনেক বিশ্বাস করি। কোনো সমস্যা হয় না আমার। সামনেও কোনো সমস্যা হয়তোবা হবে না।" যদি না হয় সেটা অনেক ভালো। কিন্তু আপনার সবসময় একটা অল্টারনেটিভ চিন্তা করে রাখা উচিত যে কোনো কারণবশত এই কাস্টমার যদি আপনার প্রোডাক্ট নিতে না চায়, হয়তোবা বাজারে দাম কমে গেল, কাস্টমারের ক্যাশ ক্রাঞ্চের মধ্যে পড়ে গেল যে কাস্টমার এখন মাল নিতে পারতেছে না, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যেমন আপনি আজকে কথার কথা
কন্টেনার অথবা 27 টন আদা চায়না থেকে ইম্পোর্ট করলেন। আপনি একটা কাস্টমারের উপরে ভরসা করে প্রোডাক্টটা ইম্পোর্ট করেন। হঠাৎ করে যদি এই কাস্টমার আপনাকে বলে দেয় যে, "না, আমি এই উইকে বা এই কন্টেনার মালটা নিতে পারব না। আমার কাছে টাকা নাই অথবা বাজারে দাম কমে গেছে।" তখন আপনি এটা কি করবেন? এটা তো কাঁচামাল, নষ্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনি এটা লসে বিক্রি করতে হবে, ডিসকাউন্টে বিক্রি করতে হবে এবং মাঝে মধ্যে আপনার কাস্টমার আপনার সুযোগ নিবে। সে হয়তোবা চিন্তা করেছে, "না, বিগত ২ কন্টেইনার তো আমি তাকে লাভ করে দিছি। এই কন্টেইনার না একটু লস করলো, দিলাম একটু কম দাম।" তখন সে আপনাকে বলবে, "না, বাজারে দাম কমে গেছে বা আমি এখন মাল নিব না।" কারণ সে জানে যে আপনার কাছে উনাকে ছাড়া আর কোনো কাস্টমার নাই এবং আপনি বাধ্য। তখন কিন্তু আপনি ডিসকাউন্ট করে হোক যেভাবে উনার কাছে প্রোডাক্টটা বিক্রি করবেন। এইজন্য যখনই আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করার কথা চিন্তা করতেছেন, একটা কাস্টমার না, আপনি বাজারে যান ১০ জনের সাথে গিয়ে কথা বলেন, ১০ জনের নাম্বার নেন। এমনও অনেক সময় হয় যে আপনি যখন কাস্টমারদের সাথে কথা বলতে গেলেন, ওই মোমেন্টে সে আপনাকে বলতেছে যে না, হয়তোবা তার এত কোয়ান্টিটি দরকার নেই বা সে নিবে না। বাট আপনার প্রোডাক্ট যখন চলে আসলো এবং আপনি তাকে জানান দিলেন যে, "ভাই, আমার মাল তো চলে আসছে।" আপনি বলছিলেন প্রোডাক্ট আপনার লাগবে না বা আপনার কাস্টমার আছে বা সাপ্লায়ার আছে। তারপরও যেহেতু প্রোডাক্ট আনছি, আমি আপনাকে জানায় রাখলাম। যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে জানায়েন। তখন দেখবেন অনেকেরই কিন্তু ডিমান্ড চলে আসবে এবং কম করে অল্প ভেঙে কোয়ান্টিটি দিয়েও কিন্তু আপনি পুরো কন্টেইনারটা বিক্রি করে দিতে পারবেন। তার সাথে সিঙ্গল কাস্টমারের সাথে কাজ করার আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি একটা কাস্টমারকেই যদি ৩০ লাখ টাকার পণ্য দেন, সেটা সপ্তাহে আপনাকে দিবে, ভেঙে দিবে। কিন্তু সেম পণ্যটাই যদি আপনি ৩ টা কাস্টমারকে দেন, তাহলে ১০ লাখ করে ভাগ হয়ে গেল। যেখানে ১ মাস লাগতো এই টাকাটা উঠতে, সেটা কিন্তু ২ সপ্তাহের মধ্যে আপনার টাকা উঠে যাবে। এজন্য এই বিষয়টা খুবই জরুরি যে যখনই আপনি কোনো পণ্য আমদানি করতেছেন, মার্কেটে যেয়ে খোঁজ খবর নিয়ে আগে কাস্টমারের একটা লিস্ট রেডি করেন। ১ টা, ২ টা, ৩ টা কাস্টমারের উপর ভরসা করে কখনোই ব্যবসা করতে যাবেন না। কারণ ইন কেস যদি কোনো প্রবলেম হয়, ঝুলবেন কিন্তু আপনি, কাস্টমার না। যেহেতু অনেকদিন ধরে ইম্পোর্ট বিজনেসের কাজ করি, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি, এইজন্য যে পয়েন্টগুলো এতক্ষণ ধরে বললাম, এগুলো কিন্তু আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। যেমন এরকম অনেক সময় হয় যে আমার ৩০ দিনের জায়গায় ৪০ দিন পর্যন্ত শিপিং এর সময় লেগে যায় এবং ওই সময় প্রোডাক্টের ওয়েট একটু কমে যায়। যেহেতু আমি কাঁচামাল নিয়ে বেশি কাজ করি, ওজন কমে যায়, তখন আমার একটু লস হওয়ার চান্স থাকে। আবার এমন অনেক সময় হয় যে আমি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করলাম একটা কাস্টমারের ভরসায়। যেমন এটা অ্যাকচুয়ালি একবার হয়েছিল যে আমি যখন ১ম আদা রসুন নিয়ে কাজ করা শুরু করি, তখন আমার একটা কাস্টমার ছিল। ২ টা কন্টেইনার, ৩ টা কন্টেইনার সে সব নিয়ে নেয়। কোনো সমস্যা হয় না। যখন ৪ নাম্বার কন্টেইনার ইম্পোর্ট করলাম, তাকে বললাম যে, "কাকু, এই জিনিসটা তো আমার বিক্রি করতে হবে এখন। তো আপনি রেটটা দেন, আমাকে ভালো একটা রেট বলেন।" তখন সে ডিরেক্টলি আমাকে বলে দিল যে, "না, আসলে আমি এবার নিব না। আমার এখন ক্যাশ ক্রাঞ্চ আছে।" এবং এখানে তার দোষ নাই। আমি কিন্তু তার ভরসায় প্রোডাক্টটা ইম্পোর্ট করছি, এরকম কোনো কিছু না। এবং সে যে আমাকে গ্যারান্টি দিছে যে, "আমি তোমার কাছ থেকে মাল নিব, প্রফিট করে নিব", এরকম কোনো কথা নাই। বাট আমি চিন্তাই করি নাই যে কোনো কারণবশত যদি কাকু প্রোডাক্ট আমার কাছ থেকে না নেয়, আমি এটা কোথায় গিয়ে বিক্রি করব। তো এই বিষয়গুলো যেগুলো বললাম, এগুলো অ্যাকচুয়ালি হয় সবার সাথে। এইজন্য শেয়ার করা। যাই হোক, আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। যদি এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে, ডু রিপ্লাই ইন দ্য কমেন্টস। আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার। এবং এছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে, আমি নরমালি খুব একটা মানে যোগাযোগ করার অথবা মিটিং করার, কথা বলার সময় পাই না। বাট Facebook পেজে যারা আমাকে টেক্সট করে অথবা কোনো ইনফরমেশন চায়, আমি চেষ্টা করি সবসময় অ্যান্সার দেওয়ার। তাহলে সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে। এজন্য এই ভিডিও সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।